Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog. Another Florida vlog, honestly. এটা হচ্ছে আমাদের ডে 2, টেকনিক্যালি ডে 2, যদিও এটা ডে 3, বাট এটা হচ্ছে মায়ামির ভ্লগ। আমরা মায়ামিতে বেশিক্ষণ ছিলাম না, বেসিক্যালি ওয়ান নাইটের জন্য আসছিলাম, ওয়ান নাইটের জন্য স্টপ, মিডল স্টপ আর কি বলতে গেলে। যেহেতু কিউএস থেকে ওরল্যান্ডোতে ডিরেক্টলি ড্রাইভিং করে যাওয়াটা একটু টু মাচ হয়ে যাচ্ছিল, আমাদের বডির উপরে একটু রেস্ট নেওয়ারও দরকার ছিল। সো আমরা চিন্তা করলাম যে এক রাত মায়ামিতে থাকি, এই সুযোগে ডাউনটাউন মায়ামি, মায়ামি বিচ এগুলাও দেখে যেতে পারি। অ্যাজ ইউ ক্যান সি আমরা ডাউনটাউনের দিকে যাচ্ছিলাম, অনেক কনস্ট্রাকশন হচ্ছিল। অনেস্টলি আমার কাছে মায়ামি সিটিটা এত বেশি ভালো লাগে না, কারণ আমি মোস্টলি লাইক নেচার দেখতে পছন্দ করি নিউ ইয়র্ক সিটি থেকে বের হলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতেই থাকি, সো ইটস কাইন্ড অফ লাইক রিপিট হয়ে যায় আর কি আরেকটা সিটিতে যাওয়া, আনলেস লাইক দের সামথিং স্পেশাল ইন ইট। সো আমরা যাওয়ার পথে ক্রুজের যে পোর্টটা আছে ওটা পরে, তো আমরা ওই হাইওয়েটা নিয়েছিলাম। আর এখানে অনেকগুলো ক্রুজ বেসিক্যালি লাইক স্টপ করেছিল, তাদের স্টেশনারি আই থিঙ্ক স্টেশন ছিল ওই দিন। সো অনেকগুলো ক্রুজ দেখে যেতে পারছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইচ্ছা আছে যে ক্রুজে উঠবো, যদি সাগরের যে ফিয়ারটা আছে আমার, ওশান ফিয়ার, ওটা যদি কাটিয়ে উঠতে পারি আর কি। এই হাইওয়েটা এমনিতেও দেখতে অনেক সুন্দর, কারণ মনে হয় যেন পানিগুলো খুবই কাছে। আর ক্রুজগুলো অনেক বড়। কখনো ক্রুজে উঠিনি, বাট দেখে মনে হচ্ছে লাইক অনেক অনেক বড়। আসলে ইন পার্সন আরো বড় এগুলো। অ্যান্ড ইটস রিয়েলি লাইক ফ্যাসিনেটিং টু মি হাউ দিস ships actually go into the ocean for days. এরপর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা মায়ামি সাউথ বিচের দিকে চলে যাই। আনফর্চুনেটলি আমরা যখন যাই তখন কন্টিনিউয়াসলি রেইন হতে থাকে, রেইন শুরু হয়। তো আমরা এখানে একটা আইসক্রিমের স্টোরের সামনে গিয়ে আদিব আইসক্রিম কিনছিল আর সে খাচ্ছিল তারটা। সো আমরা জাস্ট বেসিক্যালি ওয়েট করতেছি রেইনটা স্টপ করার জন্য। রেইনটা স্টপ প্রায় শেষের দিকে, তখন হালকা ড্রিজল পড়ছিল, বাট কমপ্লিটলি স্টপ হয়নি। বাট উই ডিডন্ট জাস্ট ওয়েট ফর দ্য রেইন টু স্টপ, বেসিক্যালি লাইক হালকা হালকা সানি হয়ে যাচ্ছিল। সাউথ বিচের দিকে যাওয়ার সময় এই যে ওয়াকওয়েটা আছে এটা খুবই সুন্দর, স্পেশালি সানসেটের সময় খুব সুন্দর সামারে। বাট আমরা যেহেতু তাদের উইন্টারে আসছি, ওইটাও একটা প্লাস পয়েন্ট যে এখানে তেমন কোনো টুরিস্ট নেই, হাতে গোনা কয়েকজন আমাদের সহ। আর সাউথ বিচটাও খুবই খালি ছিল আমাদের জন্য বলতে গেলে। সো আমরা বেসিক্যালি লাইক এনজয় করতে পারছি এক্সেপ্ট ফর দ্য ওয়েদার। Hi. He's like, say hi. এই টাইমটাতে ক্লাউড আসতেছিল আর যাচ্ছিল, আমরা জাস্ট রিস্ক নিয়েছিলাম আর কি, যদি এটা সানি হয় তাহলে অল দ্য ওয়ে যাবো, আর যদি সানি না হয় তাহলে যাব না। বাট লাকিলি আমরা যখন বিচে চলে গিয়েছি তখন কিন্তু কমপ্লিটলি সানি হয়ে গিয়েছিল। আর ওয়াটারটাও হালকা ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল না। আমাদের এখানে যেরকম সামারেও আটলান্টিক ওশনের পানিটা অনেক ঠান্ডা থাকে, ওখানে তাদের উইন্টারেও এত ঠান্ডা ছিল না, যেহেতু এটা গালফের ওয়াটার, একটু হালকা গরম থাকে আর কি। আর সামারে যদি ফ্লোরিডার যে কোনো বিচে যাওয়া হয়, অনেস্টলি লাইক আমি এখন পর্যন্ত দেখিনি কোনো ঠান্ডা পানি, তাদের পানিটা একটু গরম থাকে। আমরা যতবারই সাউথ বিচে গিয়েছিলাম আগে প্রিভিয়াসলি, সবসময় এখানে অনেক মানুষ দেখেছি, কিন্তু যেহেতু এটা আমাদের প্রথমবার উইন্টারে, মানুষ খুবই কম ছিল, তারপরেও মানুষ পানিতে নেমেছে। আমরা যতবারই ফ্লোরিডাতে আসি শুধু আমরা সাউথ বিচে গিয়ে ওশানের পানিতে পা ভিজায় চলে আসি বেসিক্যালি।
সাউথ মায়ামিতে আসলে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, কিন্তু আমাদের সময়ের কারণে এবং অনেক টাইট টাইমলাইনের কারণে আমরা আসলে তেমন কিছু করতে পারিনি। আর আমার প্যারেন্টসও খুব টায়ার্ড, আমিও খুব টায়ার্ড। সো আমরা জাস্ট আমাদের অরল্যান্ডো ডেস্টিনেশনটাকেই প্রায়োরিটি দিচ্ছিলাম। Watch out, Dave. This is bad. আমাকে দেখে দেখে আমার আম্মুও পা ভেজানোর জন্য রেডি হয়ে গিয়েছিল। বাট আমি আমার আব্বুকে অনেকবার বলেছিলাম যে পা ভেজানোর জন্য, বাট সে পা ভেজাবে না, কারণ তার সক্স নষ্ট হয়ে যাবে এর জন্য। পরে দিয়ে সে অনেক রিগ্রেট করেছে যে সে পা ভেজাতে পারেনি। সো আমরা এরপরে আরো অনেকবার বিচে যাওয়ার জন্য চেষ্টা করেছি, বাট ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল অরল্যান্ডোতে যে বিচে যাওয়াটা আসলে আইডিয়াল হয়ে ওঠেনি। সাগরে আসলে আমার সবসময় একটা কথা মনে পড়ে, স্পেশালি ফ্লোরিডা বিচে আসলে। আমরা ছোটকালে একবার আমার প্যারেন্টস আমাদের সবাইকে নিয়ে কক্সবাজার গিয়েছিল সামারের ছুটিতে। ওই ট্রিপটার কথা বারবার মনে পড়ে, ছোটকালের 4 ভাই বোন একসাথে। বেসিক্যালি মায়ামিতে আমরা শুধু এই একটা জিনিস করার জন্যই আসছিলাম। সো আমরা মায়ামি বিচটা দেখে একটু হেঁটে এখন লাঞ্চের জন্য রওনা দিচ্ছি। আর লাঞ্চ যে ফোর্ট লডারডেল হলিউড বিচের কাছেই করেছিলাম। এই ভ্লগগুলোতে আমি আসলে কোনো রকমের ফুড প্লেসের ভ্লগ করতে পারিনি। আসলে ভুলেই গিয়েছি কেন করতে পারিনি। বাট সবগুলো ফুড, আমরা যতগুলো ফুড ট্রাই করেছি সবগুলো স্পটই আমাদের কাছে ভালো লেগেছিল, এক্সেপ্ট ওয়ান, যেটা আমি নাম বলবো না, বাট ওটাই ছিল লাইক আমাদের লাইক আইটিনারিতে একটা লাইক ফেভারেট আর কি, আমরা ট্রাই করব নতুন একটা স্পট, আর ওইটাই আমাদেরকে লেট ডাউন করছে। সো আদার দেন দ্যাট অল দ্য ফুড প্লেস ওয়াজ সুপার গুড, দ্য ফুড ওয়াজ সুপার টেস্টি। আর অনেস্টলি লাইক ফ্লোরিডার ফুড আমার কাছে সো ফার লাইক আমি এখনো কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, অফকোর্স লাইক দ্যাট ওয়ান প্লেস। আমরা সেই সেম ওয়াকওয়েটা নিয়েই রোদ থাকতে থাকতে গাড়িতে চলে যাই। লাঞ্চের পরে অরল্যান্ডোর উদ্দেশ্যে রওনা দেই। অরল্যান্ডোতে যেতে আমাদের একটু সময় লাগে, যেহেতু আদিব একা ড্রাইভিং করতেছিল। সো আমরা একটু রেস্ট স্টপে অনেকক্ষণ থেমে থেমে যাচ্ছিলাম। আমরা 2 বার স্টপ করছি। সো আমাদের বেসিক্যালি লাইক 4 to 5 আওয়ার্স লাগছে আর কি, যেখানে 3 আওয়ার্স লাগার কথা। সানসেট টাইম হয়ে গিয়েছে যখন আমরা অরল্যান্ডোতে এন্টার করি। আর আমরা যেহেতু আমাদের এয়ারবিএনবিটা ডিজনি পার্কের ক্লোজ নিয়েছিলাম, সো সব জায়গায় ডিজনির চিহ্ন দেখাচ্ছিল তারা। প্রতিদিনই আমি ইফতারের জন্য কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখছি। রোজার মাসে আমার সবচেয়ে বেশি যেটা বানানো পড়ে সেটা হচ্ছে এই চিকেন চপ বা আলুর চপ রেসিপি। বেশিরভাগ আপুদেরই কমপ্লেন থাকে আলুর যে মোমোস রাইস এই ফ্রিজে বেশি দিন রেখে দিলে ভালো থাকে না। তবে আমার রেসিপি ফলো করে যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 3 মাস একদম ফ্রেশ থাকবে গ্যারান্টি। মোটামুটি বড় সাইজের আলু প্রায় 8 থেকে 10টার মতো নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে ফ্লোরিডার সানসেট ইজ সো বিউটিফুল। নিউ ইয়র্ক সিটির সানসেটও অনেক বিউটিফুল অনেস্টলি। এক এক জায়গার সানসেট এক এক রকম, আমার কাছে খুবই ভালো লাগে। আর সানসেটের ভিডিও পিকচার তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। সো
আমরা যেহেতু কি ওয়েস্টে সানসেট দেখার কথা ছিল ওটা তো দেখতে পারিনি, সো অরল্যান্ডোতে গিয়েই আর কি রাস্তা থেকে যতটুকু দেখতে পারছিলাম ওইটাই বেসিক্যালি আমাদের ফ্লোরিডার সানসেট ছিল। Stay on Florida 417 South. এটা আমাদের কাছেই ছিল এয়ারবিএনবির ডিজনির মিকি মাউস। আমার কাছে খুবই এক্সাইটেড লাগছিল যে আমি 20 ইয়ার্স লেটার ডিজনিতে আসছি আবার। এর পরের দিন আমরা ডিজনিতে যাইনি, আমার আম্মু স্পেস সেন্টারটা, নাসার যে স্পেস সেন্টার আছে ওটা দেখতে চেয়েছিল, সো আমরা আইটিনারি একটু চেঞ্জ করে, স্কেজুল চেঞ্জ করে নাসার স্পেস সেন্টারটা বেসিক্যালি লাইক ডে ডে 1 অফ অরল্যান্ডোতে মানে রেখে দিয়েছিলাম আর কি। সো স্পেস সেন্টারটা আমাদের এয়ারবিএনবি থেকে প্রায় 1.5 ঘন্টার মতো দূরে ছিল, সো আমাদের সকালে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমরা তার আগের দিন অনেক লম্বা জার্নি করে আসছি, সকালে উঠা আর হয়নি, তো আমাদের দিনটা আসলে স্টার্ট হয়েছে বেসিক্যালি লাইক আফটারনুন টাইমে, একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই দিনটা ছিল আমাদের পুরা ট্রিপের সবচেয়ে ঠান্ডা দিন। এত ঠান্ডা, এত বৃষ্টি, আমরা জ্যাকেটও নিয়ে যাইনি, আর এক্সপিরিয়েন্সটা এত বেশি ভালোও ছিল না। তো ঢোকার সময় এন্ট্রিতে তেমন কোনো লাইন ছিল না গাড়ির, কিন্তু আমরা যখন ভিতরে ঢুকি তখন দেখি যে না, অনেক অনেক বড় পার্কিং লট এবং অনেকগুলো গাড়ি, বাট স্মুথ একটা এন্ট্রেন্স ছিল, তেমন ওয়েট করতে হয়নি আমাদের। আমরা টিকিটগুলো কিনে কাউন্টার থেকে ডাইরেক্ট ভিতরের দিকে চলে যাই। আমরা যখন ঢুকতেছিলাম তখন ওয়েদারটা লাইক আই থিঙ্ক 50 ডিগ্রি ছিল, সো আমরা আসলে বুঝতে পারিনি যে এটা মানে 20 ডিগ্রি নিচে নেমে যাবে। যদিও আমরা ওয়েদার দেখেছি, তাও আমরা কাইন্ড অফ লাইক ইন ডিসবিলিভ ছিলাম যে এত তাড়াতাড়ি এত নিচে নামবে। বাট পরে দিয়ে আসলেই অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, সো আমরা আসলে পুরো পার্কটা ভালোভাবে এনজয় করতে পারিনি। এই যে নাসার সেই ফেমাস স্পটটা যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলেছি, সবাই আমাদের পিছনে লাইন ধরে দাঁড়াচ্ছিল। আর এগুলো হচ্ছে বেসিক্যালি তাদের প্রিভিয়াস ফ্লাইট মিশনের কয়েকটা রকেট। এগুলা আই থিঙ্ক অ্যাকচুয়াল রকেট, বাট আমি ইউজুয়ালি কোনো মিউজিয়াম অথবা কোনো স্পেস, অফকোর্স লাইক স্পেস সেন্টার অর ইউনো প্লেসে, এরকম কোনো প্লেসে গেলে সাধারণত লাইক পড়ে দেখতে চাই, কিন্তু এখানে যেহেতু লাইক আব্বু আম্মুকে নিয়ে আসছি, আদিবকেও নিয়ে আসছি, সবাই সব দিকে চলে যাচ্ছিল, সো পড়ার কোনো সুযোগই পাই নাই। আমার ইচ্ছা ছিল লাইক এটা আরেকটু এক্সপ্লোর করার স্পেস সেন্টারটা, বাট আমরা অনেকগুলো রাইড চড়তে পারিনি, অনেকগুলো এক্সিবিশন দেখতে পারিনি। সো আই উড হাইলি রেকমেন্ড, যদি স্পেস সেন্টারে আসার ইচ্ছা থাকে কারো, ডেফিনেটলি কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ তারা অনেক তাড়াতাড়ি বন্ধ করে দেয় স্পেস সেন্টারটা, আই থিঙ্ক 5 o'clock-এ, আর তাদের রাইডগুলো বন্ধ হয়ে যায় 3টা না 4টার দিকে। সো ইটস লাইক আ বামার। অনেস্টলি লাইক আমরা তেমন কিছু দেখতে পারিনি। অলসো ওয়েদারের কারণেও আমাদের বাস ট্যুরটা ইউনো তারা রিডিরেক্ট করে দিছে, যেখানে আমরা যাওয়ার কথা ছিল ওখানে আমরা যেতে পারিনি। সো এখানে আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখতেছি কি কি করব বাস ট্যুর থেকে এসে। দ্য রিজন ইউ ওয়ানা গো আর্লি, কারণ বাস ট্যুরের লাইনটা এত লম্বা, আমরা এখানে প্রায় 2 hours লাইন ধরে দাঁড়াইছিলাম জাস্ট বাস ট্যুরের জন্য। ওয়েদারের কারণে বাস ট্যুরটাই ক্যান্সেল করে দিছে, সো বেসিক্যালি লাইক আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে গেছে। সো বাস ট্যুরে তারা বেসিক্যালি আমাদেরকে বিভিন্ন স্টেশনগুলোতে নিয়ে যায়। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে যেখানে তারা বেসিক্যালি রকেটটা মেক করে এবং প্রিপেয়ার করে।
এরপরে বাস ট্যুর থেকে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে রকেটের যে অ্যাকচুয়াল পার্টগুলো আছে ওগুলো দেখা যায়। honestly লাইক হাউ হিউজ দিজ আর, এটা আসলে অনেক মেসমারাইজিং ছিল যে কত বড় বড় মেশিন, অথচ দেখতে কত ছোট্ট লাগে, বাট ক্লোজ আপ করলে আসলে অনেক বড়। এই স্পটটাতে আমি দেখলাম যে সবাই নাসার কয়েকটা জ্যাকেট আই মিন ড্রেস পরে তারা ছবি তুলছে। সো চিন্তা করলাম আমি আর আদিবও তুলি। আমাদেরকে দেখে আমার প্যারেন্টসও বলল যে তারাও তুলবে। সো আমরা বেসিক্যালি সবাই এই ওয়ানজিগুলো পরে ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম। আর ছবিগুলো খুবই সুন্দর আসছে। তারাই তাদের ক্যামেরা দিয়ে ছবি তোলে এবং ছবিগুলো লাইক ডিজিটালিও ডাউনলোড করা যায় এবং প্রিন্ট করা যায়, এবং তারা হেল্প করে লাইক বিভিন্ন রকমের পোজ করতে। বেসিক্যালি এটা একটা গ্রিন স্ক্রিন, যেই রকমের পোজটা দিবে তারা বলবে করতে, ওটার উপরে আর কি বেস করে তারা গ্রিন স্ক্রিনটা আপডেট করে। ছোট কোনো বাচ্চা-কাচ্চা থাকলে এটা খুবই একটা এক্সাইটিং অ্যাক্টিভিটি করা। বাট বড়দের জন্য অনেক এক্সাইটিং, বিকজ আমাদের কাছে অনেক এক্সাইটিং লাগতেছিল। Now you're gonna go like this. Big smiles. 3, 2, 1. Alright, now I'm gonna have you. ফটোশুটের পরে আমরা হেঁটে কয়েকটা জিনিস দেখলাম। এরপরে আমার ইচ্ছা ছিল একটা রাইডে ওঠার, বাট আসলে ওটা উঠতে পারিনি। বাট লাকিলি আমরা আর্টেমিসকে দেখতে পেয়েছি। তারা আমাদেরকে আর্টেমিসের ওখান দিয়ে ড্রাইভ করে দেখিয়েছে। আর্টেমিস হচ্ছে আই থিঙ্ক সেকেন্ড যেই রকেটটা যাবে আর কি অ্যাস্ট্রোনট নিয়ে মুনে ল্যান্ডিংয়ের জন্য। এরপর আমরা চলে আসছি মার্সের একটা এক্সিবিশনে। এখানে মার্সের যে রোবটগুলো তারা সেন্ড করেছিল ওই রকম রেপ্লিকা রোবটগুলো এখানে রাখা হয়। তো এটাই বেসিক্যালি বলতে গেলে আমাদের শেষ এক্সিবিশন ছিল আর কি ইনসাইডে। আমরা মার্সের যে রোভার ভ্যাকেশন যে ইয়াটা সিস্টেমটা মার্ভিনকে অবজারভেশন করতেছিল, তখন আমি আসলে চেষ্টা করতেছিলাম যে কোন কোন রাইড আছে, বাট বাই দিস টাইম উই ওয়ার টু লেট, সো আই ওয়াজ আপসেট। বাট আদিব একটা আইসক্রিম শপ খুঁজে পেয়েছে, সো তার এই ঠান্ডার ভিতরেও আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছা ছিল। সো আমরা জাস্ট ডেটা এন্ড করছি ওই আইসক্রিমটা দিয়েই। বাট বেস্ট পার্ট ছিল অন দ্য ওয়েতে আমরা সানসেটটা দেখতে পেয়েছি, যেহেতু ব্রিজ ক্রস করে যেতে হয় আর কি। এই সেন্টারটা একটা সেপারেট লাইক আইল্যান্ডের উপরে আর কি। সো যেহেতু আমরা কি ওয়েস্টে সানসেট দেখতে পারিনি, আদিব একটু স্লোলি ড্রাইভ করে আমাদের এয়ারবিএনবিতে নিয়ে যাচ্ছিল যাতে আমরা এই সানসেটটা এনজয় করতে পারি। আর এই সানসেটটা আসলেই অনেক সুন্দর ছিল, যদিও ঠান্ডা ছিল, বাট অনেস্টলি এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। আর এই হচ্ছে আমাদের ডে 2 অ্যান্ড ডে 3 এর ভ্লগ। যদি এই ভ্লগটা ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ডিজনি ওয়ার্ল্ডের ভ্লগটা হবে লাস্ট ভ্লগ, সো কিপ অ্যান আই আউট ফর দ্যাট ভ্লগ অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।